ফারহান আর আজমি বাসায় ফিরে রিশানকে কোথাও পেল না। দুইজনে মিলে সম্পূর্ণ বাসা তন্ন তন্ন করে খুঁজল। কোথাও রিশান নেই। আজমি চিন্তায় অস্থির হয়ে উঠল। ওইটুকু একটা বাচ্চা একা কোথায় যাবে? এইদিকে আজমির মা তখনও নিজের রুমে নাক ডেকে ঘুমাচ্ছেন। আজমি তার মায়ের গায়ে ধাক্কা দিতে লাগল। এই আম্মা, রিশান কই? আম্মা উঠো, রিশানকে কোথাও পাওয়া যাচ্ছে না। তোমাকে বলছিলাম ওকে দেখে রাখতে। ও কই গেছে? এই আম্মা উঠো। আজমির মা ঘুমের মধ্য আড়মোড়া ভাঙতে ভাঙতে বললেন, এই সমস্যা কি তোর আজমি? ঘুমের মধ্যে ধাক্কাধাক্কি করছিস? শান্তিতে কি একটু ঘুমাইতেও দিবি না? চোখটা লেগে আসছিল, কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলই। রিশানকে কোথাও পাওয়া যাচ্ছে না, তোমার ঘুম জরুরি হয়ে গেল। বাসার দরজা খোলা কেন? রিশানকে কোথাও পাচ্ছি না। ও কোথায় গেছে? তুমি কি করছিলা? তোমাকে না বলে গেছিলাম ওকে দেখে রাখো। কি জানি ও কই গেছে। দুপুরে খাওয়ার পর চোখটা লেগে আসছিল। দরজাটা আটকাতে ভুলে গেছিলাম। দরজা খোলা পেয়ে বের হয়ে গেছে। আমি কি করব? বাহ, দারুণ কথাটা বললে। আমি তো রিশানকে রেখে যেতে চাই নাই। তুমিই বললে তুমি ওকে দেখবে, তাই ওকে রেখে গেলাম, আর তুমি বাসার দরজা খোলা রেখে নিজে ঘুমিয়ে পড়লা। তোমার কাছে রিশানকে রাখাই আমার ভুল হয়েছে। আজমি কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়েছে। হোয়াট? এতটা কেয়ারলেস আপনি কিভাবে হতে পারেন? একটা কথা মনে রাখবেন, আমার ছেলেকে পাওয়া গেলে তো ভালো, কিন্তু যদি আমার ছেলের এক বিন্দু আঁচড় লাগে আপনি আমার ভয়ঙ্কর রূপ দেখবেন। আপনার যে আমি কি অবস্থা করব আপনি চিন্তাও করতে পারবেন না। আজমির মা বলে ছাড় পাবেন না। আমার ছেলে আমার কাছে পুরো দুনিয়া, আমার সবকিছু। ওর জন্য আমি সব করতে পারি। ফারহানের কথা শুই এইবার আজমির মা বেশ ভয় পেয়ে গেলেন। সত্যি তার অসাবধানতার জন্যই রিশান হারিয়েছে। রিশানকে যদি সত্যি আর পাওয়া না যায়, ফারহান নিশ্চিত থানা পুলিশ করবে। আজমির মায়ের খুব ভয় হচ্ছে, না জানি তিনি ফেঁসে যান। রিশানের জন্য আজমির কাঁদতে কাঁদতে শেষ হওয়ার অবস্থা। আজমির অবস্থা দেখে ফারহান নিজেকে শক্ত করে। আজমির মাথায় হাত রেখে ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। ফারহানের স্পর্শ পেয়ে আজমি আরো জোরে কেঁদে দেয়। আমার ভুলের কারণে সব হলো। আমি কেন রিশানকে রেখে গেলাম? ও কতবার বলেছিল আমাদের সাথে যাবে। থাক আজমি, কান্না করো না। যা হওয়ার তা হয়ে গেছে। আমাদের এখন রিশানকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করতে হবে। আমার মনে হয় রিশান তো অনেক চঞ্চল। আশেপাশের কোনো বাসায় খেলার জন্য চলে গিয়েছে। তুমি একটু তোমাদের আশেপাশের বাসাগুলোতে যাও। আমার মনে হয় রিশানকে ওখানেই পাওয়া যাবে। কান্নাকাটি করো না। রিশানের কিচ্ছু হবে না। ওকে আমরা খুঁজে পাব। কোনো ভয় নেই। আজমি হঠাৎ ফারহানের হাত চেপে ধরল, আমার রিশানকে এনে দিন। প্লিজ ওকে আমার কাছে এনে দিন। কোনো ক্ষতি হয়নি তো আমার বাচ্চাটার? না, কিচ্ছু হয়নি। আমাদের ছেলের কিচ্ছু হবে না। আর আমি রিশানকে ফিরিয়ে আনব যেখান থেকে পারি। আজমির গালে হাত রেখে ফারহান কথাগুলো বলছিল। এরই মধ্যে আজমির গাল বেয়ে চোখের পানি গড়িয়ে পড়ল। ফারহান নিজের হাতে তা মুছে দিতে নিলে আজমি ফারহানকে সরিয়ে দ্রুত আঁচল দিয়ে চোখ মুছে বেরিয়ে যায়। আজমির বাবা নামাজে গিয়েছিলেন। বাসায় এসে এসব ঘটনা শুনে স্ত্রীর উপর প্রচণ্ড রেগে বকাবকি করেন। আজমির মা অন্য সময় হলে আজমির বাবাকে ধুয়ে দিতেন। এখন পুলিশের ভয়ে চুপ আছেন। ফারহান এবং আজমির বাবা ঠিক করলেন থানায় যেতে হবে, মিসিং ডায়েরি করানোর জন্য।
তখনই পিছনের দরজা দিয়ে রিশান ঢুকল। হাতে একগাদা চিপস, চকলেট, বিভিন্ন রঙিন কালারের বেলুন, অন্য হাতে একটা চকলেট, কোনো আইসক্রিম চেটে চেটে খাচ্ছে, যার ফলে ফর্সা মুখের চারিদিকে চকলেটের দাড়ি তৈরি হয়ে গেছে। ফারহানকে দেখে রিশান পাপা ডেকে চিৎকার করে ওঠে। তারপর দৌড়ে গিয়ে ফারহানকে জড়িয়ে ধরে। ফারহান যেন ভাবতেই পারছে না রিশান তার সামনে। ও একদম ঠিক আছে, এটা ভাবতেই রিশানকে বুকের সাথে মিশিয়ে হাউমাউ করে কেঁদে ওঠে। রিশানকে হারানোর ভয়টা এখনো ভুলতে পারছে না। আজমির বাবাও এসে রিশানকে আদর করে দিলেন। পাপা, কি হয়েতে? তুমি কাঁদত কেন? ডোন্ট ক্রাই। হাত দিয়ে ফারহানের চোখের পানি গালে মুছিয়ে দিয়ে। তুমি কোথায় চলে গিয়েছিলে আব্বু? আমরা কেউ তোমাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। আর এগুলো এত জিনিস কে দিল তোমায় বাবা? একটা আন্টি দিয়েছে। আমি রাস্তায় বল খেলছিলাম, আমাকে কোলে করে নিয়ে গেল। আন্টিটা অনেক ভালো জানো পাপা, আমার সঙ্গে অনেক খেলল, অনেক গল্প বলল, আমাকে নিয়ে ঘুরতে গেল, তারপর এতগুলো চকলেট কিনে দিল। আমি আন্টিটাকে আমাদের বাসায় আসতে বলেছি। কি একটা অচেনা মানুষের সাথে তুমি এতক্ষণ ছিলে? দিস ইজ ভেরি ব্যাড বাবা। পাপা না বলেছে অচেনা অজানা মানুষ রাস্তায় কিছু দিল নেবে না? তুমি তো পতা লোকদের কাছ থেকে নিতে না কলেছ। আন্টিটা তো ভালো, অনেক ভালো। আচ্ছা, তুমি আন্টিটাকে দেখেছ? রিশান দুই পাশে মাথা নাড়ল। না, আন্টিটা বোলকা পলেছিল, কালো রঙের। ওরে আমার সোনার টুকরা, আমার কলিজার টুকরা, তুই ফিরে এসেছিস? তোকে ছাড়া ঘরটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছিল। আয় বুকে আয়। হায় হায় রে, কই চলে গিয়েছিলি তুই? আজমির মা রিশানকে কোলে তুলে গালে চুমু দিতেই রিশান বলল, তোমার লজ্জা করে না? একটা মহিলা মানুষ একটা ছেলে মানুষকে চুম্মা দিচ্ছ? আর মাম্মা বাইরে যাওয়ার পরে তুমি না বললে আমি একটা বান্দর, একটা শয়তানের জাহাজ, এখন বলছো আমি সোনার টুকরা, কলিজার টুকরা। আমি আসলে কি? আমি কনফিউজ হয়ে যাচ্ছি। পাপা, তুমি বলো তো, আমি কি বান্দর, শয়তানের জাহাজ, নাকি সোনার টুকরা, নাকি কলিজার টুকরা? একটা মানুষ একসাথে এত কিছু কিভাবে হয়? আজমির বাবা বললেন, কি? তুমি ওকে এইসব বলেছ? একটা ছোট বাচ্চাকে এসব বাজে কথা বলতে তোমার লজ্জা করল না? তারপর রিশানকে বললেন, খিদা লাগছে ভাই, কিছু খেয়েছ? রিশান বলল, খেয়েছি তো। ওর কাছে আজমির মাকে হাত দিয়ে দেখিয়ে কেক চেয়েছিলাম। ও বলল কেক খাওয়া ভালো না, কেক খাইতে হয় না। তারপর মাটির মধ্যে মুড়ি ফেলে বলল, নে এগুলা টুকায়া টুকায়া খা। ঠিক আজমির মায়ের মতন ভঙ্গি করে বলল। ফারহান অবাক হয়ে আজমির মায়ের দিকে তাকাল। একটা মানুষের মানসিকতা এত নীচ হতে পারে, তাও আজমির মতো মেয়ের মা। ফারহান, আপনার এত বড় সাহস, আপনি আমার ছেলের সঙ্গে এইসব করেছেন? কোন সাহসে এগুলো করেছেন বলুন? আপনার কি মনে হয়েছে এইসব শোনার পর আমি আপনাকে ছেড়ে দিব? চাইল্ড অ্যাবিউসের কেস করব আপনার বিরুদ্ধে। আজমির বাবা, ছি নাজমা ছি, মেয়ের জামাই ছোট্ট বাচ্চা নিয়ে 2 দিনের জন্য থাকতে আসছে। তোমার মেয়ে যেখানে বাচ্চাটাকে মেনে নিয়েছে সেখানে তোমার সমস্যা কিসের? নতুন জামাইয়ের সামনে আমার মানসম্মান ধুলোয় মিশিয়ে দিল। আমি আর কোনো দিন আজমির সামনে মুখ দেখাতে পারবো না। বাবা, তুমি কিছু মনে করো না। আমি জানতাম না আমার স্ত্রী এত নীচ হতে পারে, তাহলে আমি রিশানের সাথেই থাকতাম। বাবা, আমি জানি নিজের সন্তানের সঙ্গে কেউ দুর্ব্যবহার করলে অনেক কষ্ট হয়। তবুও আমি তোমার সামনে হাতজোড় করছি, তুমি আমাকে মাফ করে দিও।
তোমার বাচ্চা তার নানার বাড়ি এসে কোনো যত্নই পায়নি। আজমির বাবা ফারহানের সামনে হাতজোড় করেন। ফারহান তার হাত ধরে বলল, আপনি কেন ক্ষমা চাচ্ছেন বাবা? আপনার তো কোনো দোষ নেই। আমি আপনার ছেলের মতো। প্লিজ আমার সামনে হাতজোড় করবেন না। কিন্তু এই বাড়িতে এটাই আমার শেষ আশা। আমি আমার ছেলেকে নিয়ে আর কখনো আপনাদের বাড়িতে আসব না। হ্যাঁ, আপনারা আজমির বাবা মা, ওর আপনাদের কথা মনে পড়বে, সেটাই স্বাভাবিক। আমি ওকে আসতে বাধা দিব না। আপনাদের মেয়ে সবসময় আপনাদের কাছে আসবে। কিন্তু একটা কথা, আপনার স্ত্রী যেন কোনো দিন আমার বাসায় না আসে। আজমি ফিরে আসলেই আমরা রওনা দিচ্ছি। এই বাড়িতে আমি আর এক সেকেন্ডও থাকব না। এলাকার প্রায় সবগুলো বাড়ি খুঁজেও আজমির ঈশানকে কোথাও পায়নি। ভয়ে চিন্তায় আধমরা হয়ে গেছে আজমির। দৌড়াদৌড়ি করার কারণে প্রচুর ক্লান্ত। রাস্তায় যাকে পাচ্ছে মোবাইলে ঈশানের ছবি দেখিয়ে জিজ্ঞেস করছে ওকে দেখেছে কিনা। কেউ কিছুই বলতে পারছে না। হঠাৎ একটা লোক নিজে থেকে এসে বলল, আপা কাউকে খুঁজছেন? আজমি অস্থিরভাবে বলল, জি ভাই, ছবির বাচ্চাটা দেখছেন আমার ছেলে। খুঁজে পাচ্ছি না। সর্বনাশ! বাচ্চাটাকে দেখেছি জঙ্গলের দিকে গেছে, তাড়াতাড়ি যান। আমিও সাথে যাচ্ছি। আসেন। আজমিদের এলাকাটা একটু গ্রাম দিকে। বাড়িঘরের পরেই একটা নদী, তার পাশে ঘন জঙ্গল। আজমি দৌড়ে দৌড়ে জঙ্গলের পথে যেতে লাগল। পেছনে লোকটা। জঙ্গলের গভীরে ঢুকেই লোকটা পিছন থেকে আজমির হাতে একটা ইঞ্জেকশন দিল। আজমি অজ্ঞান হয়ে মাটিতে ঢলে পড়ে। কাজ হয়ে গেছে, বসো। মেয়েটা অজ্ঞান। কিছুক্ষণের মধ্যেই সেখানে একটা কালো গাড়ি আসে। গাড়ি থেকে কালো হুডি পরা একটা লোক নেমে আজমির মাটিতে পড়ে থাকা দেহ কোলে তুলে আজমিকে পেছনের সিটে লম্বালম্বিভাবে শুইয়ে দেয়। এরপর লোকটার দিকে একটা টাকার মোটা বান্ডিল ছুঁড়ে গাড়ি চালিয়ে নিমেষেই উধাও হয়ে গেল। চোখ খুলতেই গাঢ় কালো অন্ধকার দেখল আজমি। চারপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না। আজমি বেশ ভয় পেয়ে গেল। ও তো ঈশানকে খোঁজার জন্য বেরিয়েছিল। এখানে আসল কিভাবে? আজমি মনে করার চেষ্টা করছে, কিন্তু ওর কিছু মনে পড়ছে না। শুধু মনে আসছে ও ঈশানকে খুঁজছিল, কিন্তু এরপর কি হয়েছে তা ওর স্মৃতিতে আসছে না। হঠাৎ অন্ধকার ঘরটার ভেতর একটা আবছা ছায়া আজমির মুখে পড়ল। ধীরে ধীরে সেই ছায়া আজমির দিকে এগিয়ে আসতে লাগল। আর একটু এগোতে আজমির মাথার উপর যে কম আলোর লাইটটা জ্বলছিল তাতে লোকটার মুখ স্পষ্ট দেখা যায়। সেটা দেখেই আজমি তার স্বরে চিৎকার করে ওঠে। আজমির কানের কাছে মুখ নিচু করে এনে ফিসফিসিয়ে কিন্তু হিংস্রভাবে বলল, কি ভেবেছিস তুই? মুক্তি পেয়ে গেছিস? হ্যাঁ, আমার থেকে মুক্তি পাওয়া এতই সহজ? শোন, এই জীবনে তোর আমার থেকে কোনো মুক্তি নেই। তারপর অট্টহাসিতে ফেটে পড়ল। হাসির শব্দে আজমির সারা গা কেঁপে উঠল। তোকে বলেছিলাম তোর জীবনের শিকল আমার হাতে থাকবে। যা আমি বলবো তুই তাই করবি। কিন্তু তুই শুনিসনি, আমার কথার বিরুদ্ধে গিয়েছিস। তোকে তো এর শাস্তি পেতেই হবে, আজমি বেবি। আজমির কপাল থেকে গাল বরাবর স্লাইড করে। তারপর আজমির চুলের মুঠি টেনে মাটিতে শুইয়ে দিয়ে বাইরের একজন লোককে ইশারা করে ডাকে। তারপর দুইজন মিলে দড়ি দিয়ে আজমির হাত পা বাঁধতে শুরু করে। আজমির নিজেকে বাঁচানোর জন্য ওদের সঙ্গে অনেক ধস্তাধস্তি হয়, কিন্তু দুইজন ছেলে মানুষের সঙ্গে আজমির পক্ষে লড়াই করা সম্ভব ছিল না। ওরা আজমির মুখসহ হাত পা বেঁধে ফেলে। তো কি করবি এবার তুই? আমার হাত থেকে এবার তোকে কে বাঁচাবে? লোকটি আজমির দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে।
আজমি বুঝতে পারছে কিছুক্ষণের মধ্যেই তার সব শেষ হয়ে যাবে। আর কিছুই করার নেই, বেঁচে যাওয়ার কোনো আশাও নেই। এই লোকটার হাত থেকে তাকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। আজমি মনে মনে আল্লাহকে ডাকতে থাকে, অপেক্ষা করে কোনোভাবে যদি শেষ মুহূর্তে বেঁচে যেতে পারে। লোকটি আজমির শরীরের ওপর ঝুঁকে শাড়ির আঁচলে টান দিতেই পিছন থেকে কেউ লাঠি দিয়ে লোকটির মাথায় আঘাত করে। আজমি চোখ তুলে দেখে সামনে ফারহান দাঁড়িয়ে আছে। লোকটি মাটিতে লুটিয়ে পড়তেই ফারহান লোকটিকে মারতে শুরু করে। লোকটিও পাল্টা আক্রমণ করে ফারহানকে। সাথে আরেকটি লোক যাকে সাথে নিয়ে সে আজমিকে বেঁধেছিল। ওরা দুইজন ওদের বিপক্ষে, ফারহান একা। ওরা দুইজন একত্রে ফারহানের ওপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ফারহানের শক্তির কাছে কেউই পেরে ওঠে না। আজমির ধারে কাছেও ঘেঁষতে পারে না। সাথে লোকটি ফারহানের আঘাতে অজ্ঞান হয়ে যায়, কিন্তু সেই লোকটির মুখ তখনও ঢাকা। তুই কে? আজমির কাছে কি চাস? বল কি চাস? ফারহান হুডি পরা লোকটির কলার শক্তিতে চেপে ধরে, মুখ খোল তোর, আমি তোকে দেখতে চাই। মুখ ঢেকে রেখেছিস কেন? কে তুই? লোকটি উল্টো ফারহানের গলা চেপে ধরল। ফারহান ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু লোকটির শক্তি ক্রমশ বেশি হয়ে যাচ্ছে। ফারহানের সঙ্গে লোকটির দীর্ঘ সময় ধস্তাধস্তি হল। ধস্তাধস্তির এক পর্যায়ে লোকটি ফারহানকে ধাক্কা দিয়ে চলে গেল। লোকটির চেহারা ফারহান দেখতে পারল না। ফারহান দ্রুত আজমির হাত পায়ের বাঁধন খুলে দিল। সাথে সাথেই আজমি ফারহানকে জড়িয়ে ধরল। আজমির কান্না কিছুতেই থামছে না। ফারহান ওকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করতে থাকে। ভাগ্য ভালো, সে সময়মতো পৌঁছাতে পেরেছে। না জানি কত বড় ক্ষতি করত ওরা আজমির। রিশানকে রেখে আজমিকে ডেকে আনার জন্য ফারহান বাসা থেকে বেরিয়েছিল। যেহেতু রিশান বাসায় ফিরেই এসেছে, ঠিকমতো আজমিকে তাড়াতাড়ি ডেকে আনা দরকার। হয়তো অনেক টেনশনে আছে বেচারি। আজমিকে পুরো এলাকা খুঁজেও কোথাও না পেয়ে ফারহান জঙ্গলের পথে এলোট। সেই মুহূর্তেই একটা কালো গাড়ি নজরে পড়ল ফারহানের। এই জঙ্গলের ভেতর গাড়ি দেখে ফারহানের কেমন যেন সন্দেহ হয়। সেই গাড়িটার পিছন নেয়। আড়ালে দাঁড়িয়ে দেখে একটা মুখ ঢাকা লোক গাড়ি থেকে নেমে আজমিকে পিছনের সিট থেকে কোলে করে হেঁটে যাচ্ছে। ফারহান আর নিজেকে ঠিক রাখতে পারল না। কে এই লোকটা? লোকটা যেই হোক, সাহস কিভাবে হয় আজমিকে স্পর্শ করার? নিশ্চয় আজমির কোনো ক্ষতির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। না, ফারহানকে যেতে হবে। যেভাবেই হোক আজমিকে বাঁচাতে হবে। আমি আমার বউয়ের কোনো ক্ষতি হতে দিতে পারি না। আজমি, শান্ত হও। দেখো, কিচ্ছু হয়নি। তুমি ঠিক আছো। এই অজমি। ফারহান তার বুকের ওপর আজমিকে জড়িয়ে শান্ত করতে চেষ্টা করে। আজমির ভয় এখনো কাটেনি। একটা ঘোরের মধ্যে সে ফারহানকে জড়িয়ে ধরে আছে। ফারহানের বুকে নিজেকে লুকিয়ে ফেলার চেষ্টা করছে। ফারহান খেয়াল করল আজমি এখনো কাঁদছে। মেয়েটির সারা শরীর কেঁপে যাচ্ছে কান্নার সাথে। ফারহান তার বুকে থাকা আজমির মুখটা তুলে ধরল। আজমির দুই গালে কোমলভাবে হাত রাখল। এখনো কাঁদছে বোকা মেয়ে একটা। ও আসবে, আবার আসবে। ও আমাকে ছাড়বে না। আমাকে শেষ করে দেবে ও। আজমি আবারও চিৎকার করতে থাকে। কেউ আসবে না, তোমাকেও কিছু করবে না, আমি আছি তো। ফারহানের কথা শুনে আজমি অনেকক্ষণ ফারহানের দিকে তাকিয়ে রইল, একদম ফারহানের চোখে চোখ রেখে। ফারহানের চোখ জুড়ে অদ্ভুত মায়া নির্ভরতার ছায়া দেখতে পেল। ফারহান সময়মতো না আসলে আজকে ওর কি হতো কে জানে।
ফারহানের জন্য এই প্রথম মনে মনে ফিলিংস কাজ করছে। চলো বাসায় যাই। রিশান একা আছে। এতক্ষণ তোমাকে না দেখে অস্থির হয়ে যাবে। রিশান? রিশানকে কোথায় পেয়েছেন? ও ঠিক আছে তো? হ্যাঁ, রিশান ঠিক আছে। বাট রিশানের মাম্মা একদম ঠিক নেই। সে এখানো বাচ্চাদের মতো কাঁদছে। আজমির চোখের দিকে তাকিয়ে মুচকি হাসল ফারহান। তারপর আজমির দুই চোখের পাশ থেকে পানি মুছিয়ে দিল। এই যে এখন ঠিক আছে। চলো। ফারহান আজমিকে হাত ধরে। আজমি চিৎকার করে উঠল, এ কি? আপনার কপাল দিয়ে রক্ত বেরোচ্ছে। ধস্তাধস্তির কারণে ফারহানের কপালের অনেকটা কেটে গেছে। কপাল বেয়ে রক্ত পড়ছে সমানের। আজমি ফারহানকে টেনে ধরল। আপনার তো কপাল কেটে গেছে, আর আপনার কোনো হুঁশ নেই। আরে না, তেমন কিছুই না, এটা একাই ঠিক হয়ে যাবে। চুপ করুন। আপনাকে এত কথা বলতে হবে না। আপনি চুপ করে আসুন। ফারহানকে টেনে আজমি বসাল। তারপর শাড়ির আঁচল ছিঁড়ে কপালে বাঁধতে থাকে। এর ফলে আজমি ফারহানের খুব কাছাকাছি চলে এসেছে। সে এতই মনোযোগ দিয়ে ফারহানের ব্যান্ডেজ করছিল যে ফারহান যে তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে দেখছে সেটা খেয়ালই করেনি। হঠাৎ ফারহানের স্পর্শ পেয়ে তাকিয়ে দেখে ফারহান আজমির হাত ধরে আছে। আচ্ছা আজমি, আমরা কি নতুন করে সবকিছু শুরু করতে পারি না? অতীতটা ভুলে যাওয়া যায় না? ফারহান আজমির হাতে স্পর্শ করে বলল, আজমি চলো না সবকিছু নতুনভাবে শুরু করি। অতীতটাকে ভুলে যাওয়া যায় না? মানুষ মাত্রই তো ভুল হয়। আমি বুঝতে পেরেছি আজমি আর আমি কত বড় অন্যায় করেছিলাম। কিন্তু দেখো, নিয়তির টানেই এত বছর পর আমরা আবার এক হয়েছি। অতীতে যা হয়েছে তা তো কখনো ফিরে আসবে না। অতীত ভুলে আমরা একটা নতুন জীবন শুরু করি। আমাদের সুখী সংসার হোক। প্লিজ আজমি। ভুল? সেটা আপনার কাছে শুধুই একটা ভুল হতে পারে, কিন্তু আপনার সেই ভুলটাই আমার পুরো জীবন ধ্বংস করে দিয়েছিল। আর কি বললেন আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন? লজ্জা থাকলে আমাকে এই কথা বলতেন না। আপনার ভুল বুঝতে পারা দিয়ে আমার কিচ্ছু যায় আসে না। আমি আপনাকে ঘৃণা করি আর সারা জীবন তাই করব। আপনার সঙ্গে সংসার করার একটাই কারণ রিশান। এর বেশি আমার কাছে কিছু আশা করবেন না। আর যদি মনে করেন আমাকে একবার বিপদ থেকে বাঁচিয়েছেন বলে আমি আপনার অতীতের সব অন্যায় মেনে নিয়েছি, তাহলে খুব বড় ভুল করছেন। আমি কোনো দিন আপনাকে মেনে নিতে পারব না। আর আপনাকে মেনে নেওয়া কি আমার পক্ষে সম্ভব? আপনার ব্যান্ডেজ করা শেষ। তাড়াতাড়ি চলুন। সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমাদের ফিরতে হবে। ফারহান দীর্ঘশ্বাস ফেলে ভাবতে থাকে, সত্যিই যা সে করেছিল আজমির পক্ষে কি তাকে মেনে নেওয়া সম্ভব? অতীত। ফারহান ভার্সিটি থেকে সবেমাত্র বাসায় ফিরল। দেখে বাসার পরিবেশ ভীষণ থমথমে। রিমা দরজা খুলেই বলল, ফারহান তাড়াতাড়ি আয়। সিফাত কেমন যেন করছে। দরজা খুলছে না। রিমার কথা শুনে ফারহান যেন আকাশ থেকে পড়ল। কি? সিফাতের আবার কি হলো? এমন তো কখনো হয় না, ওর কোনো সমস্যা আর আমি জানি না। তাছাড়া এমন কী বা হলো যে ও দরজা বন্ধ করে বসে আছে? তোরা আবার কেউ কিছু বলেছিস নাকি? আম্মু কিছু বলেছে? আরে না রে, আমরা বলার সময় পেলাম কই। বাসায় আসল ঢাস করে ব্যাগটা ফেলে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। তারপর সে কি ভাঙচুর! কিছুক্ষণ আগে ভাঙচুর থেমেছে, কিন্তু কোনো শব্দ করছে না। আমি আম্মু অনেকক্ষণ দরজা ধাক্কাচ্ছি, কোনো কথা বলে না।
আমার খুব টেনশন হচ্ছে রে। বাইরে কারো সাথে কিছু হয়েছে কিনা? দাঁড়া তুই, আমি দেখছি। সমস্যা কি ওর? ফারহান বাইরে থেকে এসে সেই অবস্থাতেই সিফাতের রুমের সামনে গেল। দরজা বন্ধ ভেতর থেকে। ফরিদা খাতুন চিন্তিত মুখে দরজার সামনে দাঁড়িয়ে আছেন। ফারহানকে দেখে যেন একটু ভরসা পেলেন। ফারহান বলল, কি হয়েছে আম্মু? ওর দরজা বন্ধ কেন? দেখ না তুই, আমাদের কেউ কিছু বলে নাকি? ও ওর সমস্যার কথা বললে একমাত্র তোকেই বলে। আমার খুব চিন্তা হচ্ছে। হঠাৎ এমন করছে কেন ও? ফারহান দরজা ধাক্কাতে শুরু করল, সিফাতেই সিফাত, দরজা খোল। হুহুত ঢং হয়েছে। মহিলা মানুষের মতো দরজা আটকে বসে আছিস কেন? এই সিফাত, খোল দরজা। সিফাত। কোনো শব্দ নেই। ফারহান অনেকক্ষণ ডাকাডাকি করল কিন্তু ভেতর থেকে সিফাত নিশ্চুপ। এবার সবার মধ্যেই চাপা টেনশন শুরু হল। সিফাত যে কোনো একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে কয়েকদিনই ওর আচরণে, সেটা ভালোই বুঝতে পেরেছিল ফারহান। ইদানিং অন্য সময়ের মতো কিছু অপছন্দ হলেই রাগ দেখাচ্ছিল না। কথায় কথায় ফারহানের সঙ্গে ঝগড়াও লাগাচ্ছিল না। সব সময় চুপচাপ থাকত, কিছু একটা নিয়ে বিরক্ত থাকত। কেউ কিছু বললে কারণ ছাড়াই রেগে উঠছিল। কিন্তু সেই সমস্যাটা কি খুবই বড়? সিফাত কি দরজা বন্ধ করে কোনো দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করছে? এটা মনে হয়াতে ফারহানের মনে হল দরজা দ্রুত ভাঙা প্রয়োজন। বারবার আঘাত করার ফলে দরজাটা ভেঙে গেল। সবাই দেখল হাতে একটা ধারালো ছুরি নিয়ে সিফাত দাঁড়িয়ে আছে। সেটা দিয়ে হাতের রগ বরাবর কাটার চেষ্টা করছে। এরকম দৃশ্য দেখবে কেউ চিন্তাও করতে পারেনি। ঘটনার আকস্মিকতায় সবাই যেন স্তব্ধ হয়ে গেছে। শুধু ফারহান দৌড়ে গিয়ে সিফাতের হাত থেকে টান দিয়ে ছুরিটা ফেলে দিল। ঠাস করে থাপ্পড় মারল। সিফাতের এই কাজ দেখে ফারহানের কোনো হুঁশ নেই সে কি করছে। এই প্রথম ফারহান সিফাতের গায়ে হাত তুলল। ছোটবেলা থেকে সিফাত ঝগড়া লাগলেই ফারহানের গায়ে হাত তুলত। কিন্তু ফারহান কখনো পাল্টা একটুও মারত না। আজকে রাগে কষ্টে নিজেকে সামলাতে পারল না। ফারহান আরও মারতে যায় তার আগে রিমা আর ফরিদা এসে সিফাতকে সরিয়ে নিলেন। সিফাত, কি হয়েছে তোর বাবা? এই রকম কেন করতে যাচ্ছিলি? সিফাতকে জড়িয়ে ধরে ফরিদা কাঁদতে শুরু করেন। সবাই যথেষ্ট ভয় পেয়ে গেছে। হাজারবার জিজ্ঞেস করেও কেউ সিফাতের মুখ থেকে কোনো কথা বের করতে পারল না কেন সে সুইসাইড করতে যাচ্ছিল। সে রাগান্বিত চোখে ফারহানের দিকে তাকিয়ে আছে আর বারবার একই কথা বলছে, কেন আমাকে আটকালি তুই? আমি মরতে চাই। এই অপমানের চেয়ে মৃত্যুও ভালো। আমি মরে যেতে চাই। মরে যেতে চাই। রাগে পাগলের মতো আচরণ শুরু করেছে। সমানে চিৎকার করছে। কিন্তু ওর এই অদ্ভুত আচরণের কারণ কেউ বুঝতে পারছে না। এমনকি ও কোনো অপমানের কথা বলছে তাও কেউ বুঝছে না। ফারহান বলল, তোমরা সবাই যাও। আমি ওর সাথে একা কথা বলবো। সবাই জানে সিফাত যদি কাউকে মনের কথা খোলাখুলি বলে সেটা একমাত্র ফারহান। তাই সবাই বেরিয়ে গেল। ঘরে শুধু ফারহান আর সিফাত। ফারহান দরজা আটকিয়ে সিফাতের মুখোমুখি বসে। এইবার বল, কি হয়েছে তোর? সিফাত আচমকা ফারহানকে জড়িয়ে ধরে হু হু করে কাঁদতে শুরু করল। সিফাত, এই কাঁদছিস কেন তুই? কি হয়েছে? কেউ কিছু করেছে তোকে? ফারহান, আমি আর বাঁচতে চাই না। বেঁচে কি হবে বল? সবকিছু দিয়ে যাকে ভালোবাসলাম সেই আমাকে বুঝল না। তার কাছেই আমার ভালোবাসার কোনো মূল্য নেই। তাহলে বেঁচে থেকে কি করব?
সিফাত, তোর কি হয়েছে? কে তোকে কি করেছে বল। কেউ তোর সঙ্গে বেইমানি করে থাকলে আমাকে বল। ভয়ঙ্কর শাস্তি পাবে সে। ফারহান, জানিস কলেজে একটা নতুন মেয়ে এসেছে, একদম গ্রামের। মাত্র শহরে এসেছে ওদের পরিবার। শহরের চালচলন আদবকায়দা কিছুই জানে না। কিন্তু যেদিন ওকে প্রথম দেখলাম মনে হলো ওর জন্যই আমি এত বছর অপেক্ষা করেছি। একদিনেই সে আমার পুরো হৃদয় দখল করে নিল। ওকে সবসময় সাহায্য করতাম জানিস। প্রতিদিন ওর বাড়ি থেকে নিয়ে আসতাম, আবার কলেজ ছুটির পর পৌঁছে দিতাম। ভয় করত শহরে নতুন যদি হারিয়ে যায় বা কোনো বিপদে পড়ে। ওর বা ওর ফ্যামিলির যে কোনো বিপদে সবার আগে ওদের পাশে দাঁড়িয়েছি। ধীরে ধীরে আমরা খুব ভালো বন্ধু হয়ে উঠি। বাট আমি তো ওর বন্ধু হয়ে থাকতে চাইনি, ওর জন্য যে ফিল করি আমি। তাই ঠিক করলাম আজকেই ওকে আমার মনের কথা বলবো। ভেবেছিলাম ও আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে। কিন্তু ওকে প্রপোজ করার পর ও পাবলিক প্লেসে সবার সামনে আমাকে থাপ্পড় মেরেছে। বলেছে আমি ওর যোগ্য নই। ও আমার মতো সস্তা প্লেবয় টাইপ ছেলেকে ও বিশ্বাস করে না। ওর পরিবার কখনো আমাকে মেনে নেবে না। আর ও ওর পরিবারের বিপক্ষে কিছু করতে পারবে না। হ্যাঁ, আমি প্লেবয় ছিলাম। অনেক মেয়ের সঙ্গে রিলেশন করেছি। কিন্তু ওর সাথে মেশার পরে আমি এইসব থেকে দূরে সরে গিয়েছিলাম। নিজেকে বদলানোর চেষ্টা করেছি শুধু ওকে পাওয়ার জন্য। তবুও নাকি ওকে পাওয়ার যোগ্য হতে পারিনি। বিশ্বাস কর, এই মেয়েটার মতো আমি দুনিয়াতে কাউকে ভালোবাসিনি। ওর জায়গা কোনো দিন কাউকে দিতেও পারব না। কিন্তু ও আমাকে এইভাবে অপমান করল। ওর জন্য এত কিছু করে, আমি এটা ডিসার্ভ করি। ফারহান আর শুনতে পারছিল না। সহ্য হচ্ছিল না ওর। মাথায় আগুন জ্বলছিল। মেয়েটার ছবি দে, নাম, ঠিকানা, পরিচয় সব বল। কেন? ওর ঠিকানা দিয়ে তুই কি করবি? আমি বুঝতে পারছি ফারহান, তুই খুব রেগে গেছিস। তোর মাথায় নিশ্চয়ই কোনো প্ল্যান চলছে। প্লিজ ভাই, এসব ভুলে যা। দেখ, জোর করে তো আর ভালোবাসা হয় না। ওর ভালো থাকাই আমার কাছে সবচেয়ে বড়। তুই কথা কম বল। যেটা করতে বলেছি সেটা কর। না, কিছুতেই না। আমি বুঝতে পেরেছি তুই ওর উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবি। কিন্তু সেটা আমি হতে দেব না। আমি কাউকে ওর কোনো ক্ষতি করতে দেব না। একদম চুপ। ওই মেয়ের জন্য এখনো ভাবছিস? ও তোর ভালোবাসার যোগ্যই নয়। ওই মেয়ের এত সাহস কিভাবে তোকে অপমান করে? কি করে ভাবলি আমি ওকে ছেড়ে দেব? ওর জীবনটা জাহান্নাম না বানানো পর্যন্ত আমার শান্তি নেই। ফারহানের নিজের জীবনের চেয়েও প্রিয় সিফাত। ও যতটা ভালোবাসে সিফাতকে, নিজেকেও ততটা ভালোবাসে না। সেই সিফাতের এত বড় অপমান ও কি করে মেনে নেবে? মেয়েটার কারণে সিফাত এতটাই কষ্ট পেয়েছে যে সুইসাইড করতে যাচ্ছিল। মেয়েটাকে সে কিছুতেই ছাড়বে না। সিফাতের কাছ থেকে আজমির ছবিসহ সব ডিটেইলস জোর করে জেনে নিল ফারহান। ছবিতে আজমি একটা লাল থ্রিপিস পরা, মাথার চুল কোমর পর্যন্ত ছড়ানো। আজমির মায়াবী মুখটা দেখে তখন যে কেউ ওকে ভালোবেসে ফেলবে। কিন্তু ফারহানের মনে কোনো মায়া জন্মাল না। ফারহান ঠিক করল এই মেয়েটাকে সে কঠিন শাস্তি দেবে। কাউকে ভালোবেসে তাকে না পাওয়ার কষ্ট বুঝিয়ে দেবে। বয়স্ক মহিলার মতো মাথায় বড় ওড়না দিয়ে ঢাকা, ঢিলে সালোয়ার কামিজ, স্পঞ্জের স্যান্ডেল পরা, ছেঁড়া ব্যাগ কাঁধে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আজমি। আর রাস্তার লোক ওর দিকে এমনভাবে তাকাচ্ছে যেন ও মানুষ না, চিড়িয়াখানার জীব। সবাই বুঝতে পারছে আজমি শহরে একেবারে নতুন। শহরের কিছুই চেনে না, বা কিভাবে শহরে চলাফেরা করতে হয় কিছুই জানে না।
তাই ওকে দেখে নিজেদের মধ্যে হাসাহাসি করে সবাই মজা নিচ্ছে। আজমি ভয়ে ভয়ে রাস্তা দিয়ে হাঁটছে। শহরের রাস্তাঘাট ও এখনো ভালোমতো চেনে না। যেতে যেতে একটা গলি পড়ল। গলিটা বেশ নির্জন, কোনো মানুষ নেই। গলির ভিতর ঢুকতেই হঠাৎ একটা লোক আজমির ব্যাগটা টান দিয়ে দৌড় শুরু করে। আজমি বোঝার সময়টাও পায় না। তাকিয়ে দেখে তার ব্যাগ হাতে নেই। লোকটা এর মধ্যেই ব্যাগ নিয়ে অনেক দূরে চলে গেছে। আজমির পাগল হওয়ার অবস্থা। ব্যাগের মধ্যে 2000 টাকা ছিল। বাবার কাছ থেকে এনেছিল বই কেনার জন্য। আজমির বাবা টাকাটা অনেক কষ্টে জোগাড় করেছিলেন। আজমি জানে তার বাবার পক্ষে দ্বিতীয়বার টাকা দেওয়া সম্ভব নয়। আর এতগুলো টাকা হারিয়ে বাসায় কি জবাব দেবে সে? এই টাকা ছাড়া বাসায় ফিরলে আজমির মা জ্যান্ত জবাই করবে। সবচেয়ে বড় কথা, বইগুলো আজমির খুব প্রয়োজন। টাকাটা হারিয়ে গেলে সে আর বই কিনতে পারবে না। আজমি জানপ্রাণ নিয়ে লোকটার পিছনে দৌড়াতে শুরু করল। লোকটা খুব দ্রুত দৌড়াচ্ছে। আজমি তার সাথে পাল্লা দিয়ে পেরে উঠছে না। দাঁড়ান, আমার ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছেন? আমার ব্যাগে টাকা আছে। ব্যাগ ফেরত দিন। আশেপাশে কোনো মানুষ নেই, তাই আজমির চিৎকার কেউ শুনছে না। লোকটা ঘুরিয়ে পেঁচিয়ে এক গলি থেকে আরেক গলিতে ঢুকে নিমেষে উধাও হয়ে গেল। আজমি লোকটাকে ধরতে পারা দূরে থাক অলিগলি ঘুরে নিজেই রাস্তা হারিয়ে ফেলল। টিউশনি শেষে একটা সরু গলির পথ দিয়ে বাসায় যাচ্ছিল ফারহান। আচমকা মেয়ে কণ্ঠে কান্নার শব্দ শুনে চমকে উঠল। ভাবল মেয়েটি কোনো বিপদে পড়েছে। আরেকটু সামনে এগুলেই আজমিকে চোখে পড়ে একলা দাঁড়িয়ে কাঁদছে। আজমির মুখটা দেখামাত্র ভয়াবহ রাগ মাথাচাড়া দিয়ে উঠল। এটাই তাহলে সেই মেয়েটা? সিফাতের বলা কথাগুলো মনে পড়তেই ইচ্ছা করে মেয়েটাকে এখনই মেরে ফেলতে। কিন্তু ফারহান নিজেকে শান্ত করে নেয়। চুপচাপ দাঁড়িয়ে থেকে কিছু একটা ভাবে। তারপর ঠোঁটের কোনো হাসি ফুটে ওর। আজমির কাছে এসে বলে, আপু তুমি কাঁদছ কেন? কোনো সমস্যা কি? আমাকে বলতে পারো। সমস্যা আমাকেই বুঝে নিতে দেন। আপনের ভাবতে হবে না। আমি কাউকে বিশ্বাস করি না। যান আপনি। বলেই ফারহানের থেকে 100 হাত দূরে সরে দাঁড়াল। কালকের ঘটনার পরে ছেলেমানুষ দেখলেই ভয় লাগছে আজমির। কাল ওর সঙ্গে যা ঘটেছে তা ও কোনো দিন ভুলতে পারবে না। কালকে ওর বেস্ট ফ্রেন্ড সিফাতকে বলেছিল একটা জিনিস বুঝতে পারছে না। সিফাত ওকে লাইব্রেরিতে নিয়ে গিয়েছিল। কোনো রদিকে একটা টেবিলে পাশাপাশি চেয়ারে 2 জন বসেছে। আশেপাশে আর কেউ নেই। যারা আছে সবাই নিজেদের মধ্যে ব্যস্ত। তখনই সিফাত ওর কামিজের ভেতর হাত ঢুকিয়ে দেয়। এই সিফাত, এগুলা কি করছিস? ছি, ছাড় ছাড় আমাকে। ছাড়ার বদলে ওকে আরো জোরে চেপে ধোজল, ছাড়ার জন্য তো ধরিনি। বলেই কামিজের ভেতর দিয়ে হাত নিচের দিকে নামাতে শুরু করে। সিফাত থাম। তুই না আমার বন্ধু? এমন কেন করছিস? প্লিজ ছাড়। আরে বোকা, আমরা তো ফ্রেন্ড, তাই না? ফ্রেন্ডরা এরকম একটু করেই। আমি তোর ফ্রেন্ড না? আমি তোকে টাচ করতেই পারি। এরপর আজমির মুখের দিকে মুখ এগোতে থাকে। বুঝিস না কেন আমি তোকে ভালোবাসি আজমি? তোকে আমার চাই, বুঝেছিস? বলেই আজমির ঠোঁটের কাছে ঠোঁট এগোতে থাকে। আজমি আর সহ্য করতে না পেরে সিফাতকে থাপ্পড় মারে। থাপ্পড়টা এতই জোরে মেরেছিল লাইব্রেরিতে সবাই ওদের চারদিকে জড়ো হয়ে যায়। কিন্তু আজমির মাথায় তখন আগুন। সিফাতকে অনেকগুলো কথা শুনিয়ে ওর সঙ্গে সব বন্ধুত্ব শেষ করে বেরিয়ে আসে।
আজমি এখনো ভাবতেই পারছে না যে সিফাত এরকম করল, অথচ আজমি ওকে কত ভালো বন্ধু মনে করত। সিফাতের জন্য মনটা ঘৃণায় ভরে ওঠে। আরে কি হলো, কি ভাবছ? কথাই যে বলছো না। ফারহানের কথায় আজমির ধ্যান ভাঙে। আমি যাই ভাবি আপনাকে বলতে হবে? হা হা, তুমি আমার ওপর এত রেগে আছো কেন? যাই জিজ্ঞেস করছি তাতেই রেগে যাচ্ছ। বিষয়টা কি? আমার দোষটা কি জানতে পারি? আপনার কোনো দোষ নাই, আপনি এখান থেকে যান। আমার ভাল লাগছে না। হ্যাঁ আমি তো যাব, বাট তুমি কাঁদছিলে কেন সেটা তো বলো। এত মিষ্টি মেয়ে রাস্তার মধ্যে একা কাঁদছো, আমার তো মনটাই খারাপ হয়ে গেছে। ভাইয়া আমি হারিয়ে গেছি, বাসায় যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছি না, বুঝতে পারছি না কিভাবে বাসায় যাব। বলতে বলতেই আজমি হাউমাউ কান্না শুরু করল। এবার ওর সত্যিই খুব ভয় লাগছে। আচ্ছা ঠিক আছে, কাঁদতে হবে না, শান্ত হো, নাও পানি খাও, তারপর সব বলো। আজমির দিকে পানির বোতল এগিয়ে দিল। কিছুক্ষণ চিন্তা করে ফারহানের হাত থেকে পানি খেয়ে নিল। অনেকক্ষণ ধরে এই রাস্তায় দাঁড়িয়ে আছে, পিপাসায় গলাটা ফেটে যাচ্ছিল। পানি খেয়ে যেন জীবন ফিরে পেল। এইবার আস্তে ধীরে বলো কি হয়েছে। পথ হারালে কিভাবে? কোনো মতে কান্না আটকিয়ে সম্পূর্ণ ঘটনা ফারহানকে জানাল। সব শোনার পর ফারহান বলল, আমি তোমাকে বাসায় পৌঁছে দিচ্ছি, চিন্তা করো না তুমি, আসো আমার সাথে। বলেই আজমির হাতটা ধরল এবং ওর ঠোঁটের কোনো একটি রহস্যময়ী হাসি ফুটে উঠল। একা রাস্তায় পাশাপাশি হাঁটছে আজমি আর ফারহান। আজমির খুবই অস্বস্তি হচ্ছে। ও এর আগে কখনো এরকম অচেনা অজানা মানুষের সাথে একসাথে কোথাও যায়নি। বুঝতে পারছে না লোকটাকে বিশ্বাস করা ঠিক কিনা। আজকালকার যুগে স্বার্থ ছাড়া কেউ সাহায্য করে না। লোকটার অন্য উদ্দেশ্য নেই তো? বাসায় নেওয়ার কথা বলে যদি অন্য কোথাও নিয়ে যায়? কিন্তু এই মুহূর্তে আজমির কোনো উপায় নেই। এখানের রাস্তাঘাট কিছুই চেনে না, মোবাইল ফোনও নেই যে বাসায় ফোন করবে। তাই ফারহানের পিছু পিছু যেদিকে নিয়ে যাচ্ছে সেই দিকেই যেতে থাকল। ফারহান আজমিকে ওর বাসার সামনে নামিয়ে দিল। আজমির বাবা মেয়েকে দেখেই বুকে নিয়ে কেঁদে ফেললেন। চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলেন তারা। ধরেই নিয়েছিলেন অচেনা রাস্তায় আজমি বোধহয় হারিয়েই গেছে। ফারহানের মুখে সমস্ত ঘটনা শোনার পর আজমির বাবা ফারহানের প্রতি কৃতজ্ঞতার কোনো ভাষা খুঁজে পেলেন না। ফারহান কিছুতেই বসতে চাচ্ছিল না, কিন্তু আজমির বাবার জোড়াজুড়িতে বসতে বাধ্য হল। আজমির বাবা তো ফারহানকে নিয়ে কি করবেন, ওকে কিভাবে আপ্যায়ন করবেন, এসব নিয়ে একদম অস্থির হয়ে গেলেন। পারলে ফারহানকে মাথায় তোলেন এমন অবস্থা। আজমিদের বাসা থেকে রাতের খাবার খাইয়ে ফারহানকে ছাড়া হল। সেদিন ফারহান চলে যাওয়ার পরে আজমি তাদের ড্রয়িং রুমের সোফার নিচে একটা কাগজ খুঁজে পায়। কাগজটা খুলে দেখে সেখানে একটা নাম্বার লেখা আর উপরে লেখা আমার ফোন নাম্বার। কল করো প্লিজ, তুমি কল করলে খুব ভালো লাগবে। আজমি কাগজ হাতে হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইল। সারা রাত তার আর ঘুম হল না। ফারহান তার ভাবনার মাঝে বারবার চলে আসছিল। সারাটা রাত সে ফারহানকে নিয়ে ভেবেই কাটিয়ে দিল। পরের দিন কলেজের গেটের সামনে ফারহানকে দেখে অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল আজমি। ফারহান এদিকে ওইদিকে তাকিয়ে কাউকে খুঁজছিল। আজমিকে দেখে বলল, কালকে ফোন করতে বলেছিলাম, করলে না যে? আজমি উত্তর না দিয়ে বলল, আপনি আমার কলেজ চিনলেন কিভাবে? ফারহান হেসে বলল, ভয় পেয়েছ নাকি? ভাবছ পেছনে পেছনে তোমাকে ফলো করেছি? হা হা হা।
তোমার বাবাই কালকে বলেছিল তুমি এই কলেজে পড়ো। ওহ, তো কল দিল না কেন? আমার একটা রাতের ঘুম পুরো নষ্ট করলে। মানে? আজমি অবাক হয়ে তাকায়। মানে হচ্ছে আমি ম্যাডামের কলের অপেক্ষায় সারারাত জেগেছিলাম। সরি, আমার আসলে কোনো ফোন নেই। কিন্তু আপনি আমার ফোনের জন্য জেগেছিলেন কেন? ফারহান সে কথার কোনো উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করে, যদি তোমার ফোন থাকে আমাকে কল করবে? চলো, বলেই আজমিকে টানতে টানতে নিয়ে যেতে থাকে। কোথায় নিয়ে যাচ্ছে কেন যাচ্ছে কিছুই বলে না। এদিকে আজমি যে জিজ্ঞেস করবে বেচারির সেই অবস্থাই নেই। এটা তার জীবনের প্রথম পুরুষের ছোঁয়া। বাবার পরে এই প্রথম কোনো পুরুষ তার হাত ধরল। আজমির বুকের ভেতর ধকপুক করছিল। নড়াচড়া বা কথা বলার কোনো শক্তিই খুঁজে পাচ্ছিল না। ফারহান আজমিকে একটা ফোন সেট কিনে দিয়ে বলল, এটা রাখো। ঠিক রাত 12টায় তোমার জন্য অপেক্ষা করব। যদি ইচ্ছা হয় ফোন করো, না ইচ্ছা হলে করো না। তোমার সাথে হয়তো কখনো দেখা হবে না, বাট ফোনটা রাখো। হয়তো অন্য কারো সাথে কথা বলার জন্য কাজে লাগবে। তারপর আরেক মুহূর্ত না দাঁড়িয়ে চলে গেল। আজমির সেই সারাটা দিন প্রচণ্ড অস্থির কাটে। বাসায় ঢুকে ফোনটা তার পার্সোনাল ড্রয়ারে তালা দিয়ে লুকিয়ে ফেলে। ফোন করবে কি করবে না এই ভাবতে ভাবতে 11টা বেজে যায়। রাত 12টা। ফোন হাতে নিয়ে বসে আছে আজমি। কাপা কাপা হাতে কাগজ দেখে নাম্বারটা ডায়াল করে। একবার রিং হতে না হতেই ফোন ধরল। যেন সে ফোন কানেই বসেছিল। অল্প সময়ে ফারহানের সাথে কথা বলাটা আজমির দৈনিক রুটিনে পরিণত হল। প্রতিদিন প্রায় সারারাত ওদের কথা হতো। কথা বলতে বলতে এমন অবস্থা যে দুইজন দুইজনের কাছে কিছু লুকোতে পারত না। অপরজনের কাছে না বললে শান্তি পেত না। আজমির জীবনে ফারহান সবচেয়ে কাছের মানুষ হয়ে উঠল। আজমির জন্য কলেজ গেটে অপেক্ষা করত ফারহান। তারপর আজমিকে বাড়ির গলি পর্যন্ত পৌঁছে দিত। মাঝে মাঝে ক্লাস বাদ দিয়ে দুইজন একত্রে রিকশায় ঘুরত। মেঘলা বিকেলের ঝড়ো হাওয়ায় হুডখোলা রিকশায় ফারহানের হাত ধরে ঘোরা, এক প্লেটে ফুচকা চটপটি ভাগ করা। আজমিকে সারপ্রাইজ দিতে কলেজে পৌঁছে দেওয়ার কথা বলে দুজনে মেলায় যাওয়া। দামের কারণে আজমির রেখে দেওয়া চুড়ি, কানের দুল আজমিকে কিনে পরিয়ে দেওয়া। কখনো কখনো শাড়ি পরার বায়না ধরা, বৃষ্টির দিনে একছাতায় ভীষণ কাছাকাছি আসা দুজনের, আজমির ঠোঁটে ফারহানের প্রথম স্পর্শ, ছোট ছোট মানবিমান, ঝগড়া, আবার ভালোবাসা। আজমির পরীক্ষার আগের দিন সারারাত ভিডিও কলে থেকে আজমির সঙ্গে রাত জাগা, আজমি ঘুমিয়ে পড়ার পর ওর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকা, ফারহানের ভোরের ক্লাস অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশনের ডেট মনে করিয়ে দেওয়া, দিনগুলো যেন খুব দ্রুত কেটে গেল। হয়তো ভালো সময় মানুষের জীবনে বেশিক্ষণ থাকে না। আজমি একদিন বাসায় হাতে নাতে ধরা পড়ল। আজমির ফোন কেড়ে নেওয়া হল। কলেজে যাওয়া বন্ধ হয়ে গেল। কিন্তু ফারহান আজমির যোগাযোগ বন্ধ হল না। আজমির বেস্ট ফ্রেন্ড আনিকা যেমন সুন্দরী দেখতে, তেমন তার বুদ্ধি। কলেজের অনেক ছেলেই আনিকার প্রেমে পাগল। কিন্তু আনিকা প্রেম টেম পছন্দ করে না। খুব ভালো মেয়ে আনিকা। আনিকার ফোনে ফারহান রেগুলার ফোন দিত। আজমির খোঁজখবর নিত আনিকার ফোনের মাধ্যমে। আজমির থেকে আনিকার সাথেই কথাবার্তা বেশি হতো। এমনকি ওরা একসাথে ঘুরতে গেলেও সাথে আনিকা যেত। ফারহানের সাথে আনিকার সম্পর্ক খুবই ভালো ছিল। শালি হিসেবে সারাক্ষণই ফারহানের পিছনে লাগত আনিকা। ফারহানও খুব মজা পেত আনিকার দুষ্টামিগুলোয়। ধীরে ধীরে বিষয়টা এমন হয়ে দাঁড়ালো যেন আজমিই কেউ না। ফারহান ও আনিকা দুইজন দুইজনকে নিয়ে ব্যস্ত। ধীরে ধীরে ফারহান কেমন যেন বদলাতে লাগল।
আজমির সঙ্গে কথা বলতো কম, সময় তো দিতেই চাইত না। আজমি ফোন করলেও ধরত না, ধরলেও ব্যস্ত পড়ে কথা বলো এইটুকু বলেই শেষ। আজমি সব সমস্যা আনিকাকে খুলে বলল। আনিকা বলল, আরে গাধি ভাইয়ার এক্সাম চলছে, হুদাই সন্দেহ করিস না তো, এই জন্যই তোদের মতো মেয়েদের সবাই ফেলে চলে যায়, তোরা আসলেই রিডিকিউলাস্ট। আনিকার কথাগুলো যেন আজমির বুকে গিয়ে গিথল। সে কি সত্যিই বিরক্তিকর? আনিকার মতো সুন্দর করে সাজতেন, জানে না কারো সাথে সহজ হতে পারে না, কথায় কথায় হাসাতে পারে না, পাল্লা দিয়ে কথার লড়াইও করতে পারে না। তার সাথে থাকার কোনো মজা নেই। সে প্রচুর ব্যাকডেটেড বয়ফ্রেন্ড হয়েও ফারহানকে সে হাতছাড়া শরীরের কোথাও ছুঁতে দেয় না। আর আনিকা বান্ধবীর বয়ফ্রেন্ডের কাঁধে মাথা রাখে ফারহানের গাল ধরে টেপাটেপি করে। এইসব আজমির একদম পছন্দ ছিল না। কিন্তু ও ভাবত আনিকা আর ফারহান ভাইবোনের মতো। আনিকাকে ও নিজের চেয়েও বেশি বিশ্বাস করে। আর ফারহান তো ওর জীবন। ওদেরকে সে ভুল বুঝতে পারে না। প্রায় 3 মাস ফারহানের কোনো খোঁজ পাওয়া গেল না। ফারহানের যে নাম্বারটি আজমির কাছে ছিল সেটায় কল করে বোঝা গেল ফারহান সিম চেঞ্জ করেছে। আজমির কোনো সোশ্যাল সাইট নেই যে যোগাযোগ করবে। ভয়ে আজমির বুক দুরু দুরু করছে। যে ফারহান একটা বেলা তার সাথে কথা না বলে থাকতে পারত না, সে কিভাবে মাসের পর মাস তার সঙ্গে কথা না বলে রয়েছে। ফারহানের কোনো বিপদ হয়নি তো? আজমি আর চিন্তা নিতে পারছিল না। বাধ্য হয়ে ফারহানের দেওয়া ঠিকানা মতো ফারহানের বাসায় যাওয়ার সিদ্ধান্ত নিল। ফারহানদের বাসায় তখন গায়ে হলুদের অনুষ্ঠান চলছে। আনিকা ও ফারহানের। স্তব্ধভাবে ফারহানদের দরজায় দাঁড়িয়ে রইল আজমি। তার হাত পা কাজ করছে না, কথা বলার শক্তি হারিয়ে গেছে। সামনে ঘটা ঘটনাটা সে কল্পনাও করতে পারছে না। কিভাবে হয় এটা? ফারহান আনিকাকে বিয়ে করবে কেন? ফারহান তাকে ভালোবাসে, বিয়ে করলে তাকেই করবে। আজমিকে দেখে ফারহান আর আনিকা ভয়ের মধ্যে পড়ে যায়। আনিকা ভয় পেয়ে ফারহানের দিকে তাকাল। এই বিয়েতে বাধা আসুক সে কোনোভাবেই চায় না। এইখানে আনিকা ও ফারহানের দুইজনের পরিবারই উপস্থিত আছে। দুই পরিবার জানে ফারহান এতদিন আনিকার সঙ্গে সম্পর্ক করেছে। ওরা দুইজনে দুইজনকে ভালোবাসে। এখন যদি জানে যে ফারহান প্রতিশোধ নেওয়ার জন্য আনিকারই বান্ধবীর সঙ্গে সম্পর্কে ছিল আর আনিকা তার বান্ধবীর এতদিনের প্রেমিককে বিয়ে করছে, তাহলে দুই পরিবার কখনোই এই বিয়ে মেনে নেবে না। অন্তত আনিকার পরিবার আজমিকে খুব ভালোবাসে। তারা এই বিয়ে কিছুতেই হতে দেবে না। কিন্তু বিয়ে তো হতেই হবে। ফারহান আনিকাকে সত্যিকার অর্থেই ভালোবাসে। ওকে ছাড়া নিজেকে কল্পনাও করতে পারে না। ফারহান, কিছু একটা করো। ও চলে এসেছে। ও যদি সবাইকে সব কথা বলে দেয়, বিয়েটা যদি ভেঙে যায়, আমার কি হবে? ফারহান। ফারহানের হাত ধরে অসহায় কণ্ঠে কথাগুলো বলল আনিকা। ফারহান আনিকার দিকে তাকিয়ে হাসল। তারপর মুখে কোনো চিন্তার ছাপ না রেখে আনিকার চুল কানের পাশে গুজে দিয়ে বলল, আজকে তোমাকে অন্যরকম লাগছে, একদম বউ বউ। আচ্ছা, তোমরা মেয়েরা বউ সাজলে এত মিষ্টি কেন হয়ে যাও বলো তো? তখন নিজেকে সামলে রাখা কঠিন হয়ে যায়। ফারহানের হাসি হাসি চেহারা দেখে আনিকা আশ্চর্য হয়ে যায়। দুই চোখ গোল করে ফারহানের দিকে তাকিয়ে থাকে। আনিকার অদ্ভুতভাবে তাকানো দেখে ফারহান হেসে ওর গাল ধরে জোরে টিপে দেয়, আরে চিন্তা মাতো মেরি বিবি, তোমার জামাইয়ের জন্য আজকের দিনটা খুব শুভ। আমি যা যা চেয়েছি তাই হচ্ছে। আজ আমি প্রতিশোধের খেলা এখানেই শেষ করব। এরপর তো শুধু ভালোবাসার খেলা। রেডি ফর দ্যাট বেবি?
বলেই আনিকার গালজোড়া আরেক দফা টিপে সামনে এগিয়ে আসে। ফারহানদের বাসার দরজায় হেলান দিয়ে বসে আছে আজমি। অনেকেই ওকে অনেক কথা প্রশ্ন করছে, কিন্তু আজমি একদম চুপ হয়ে আছে। শক্ত পাথরের মূর্তির মতো বসে আছে। ফারহান এসে বিরক্ত গলায় বলল, কি সমস্যা তোমার? এখানে এসেছ কেন? ফারহানের কথায় আজমি মুখ তুলে তাকায়। কিছুক্ষণ অবাক দৃষ্টিতে ফারহানের দিকে তাকিয়ে থাকে। তারপর আচমকা সবাইকে অবাক করে দিয়ে ফারহানকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। কোথায় ছিলে এতদিন? কেন আমার সাথে কোনো যোগাযোগ রাখোনি? তোমার ফোন বন্ধ, সিম অফ, ভাবতে পারছো আমার কি অবস্থা হয়েছিল? এতই ব্যস্ত ছিলে তুমি একটাবার ফোন করতে পারোনি? তুমি জানো আমি কত ভয় পেয়েছি। ফারহানকে শক্ত করে জড়িয়ে ধরে। বান্ধবীর হলুদের অনুষ্ঠানে এত মানুষের সামনে নিজের বান্ধবীর হবু স্বামীকে জড়িয়ে ধরছ, তোমার লজ্জা করে না? ছাড়ো। আজমিকে এক ধাক্কায় দূরে সরিয়ে দেয়। ফারহান, এসব হতে পারে না। তুমি আনিকাকে কেন বিয়ে করবে? তুমি তো আমাকে ভালোবাসো। বলো আমাকে ভালোবাসো না তুমি? বলো না আমাকে ভালোবাসো। ফারহানের দুই হাত ধরে অস্থিরভাবে ঝাঁকাতে থাকে। আজমি চোখভর্তি পানি নিয়ে অসহায় দৃষ্টিতে ফারহানের দিকে তাকাল। আজমির চোখের পানি দেখে ফারহানেরও চোখে পানি আসে। তবে এই পানি কষ্টের নয়, আনন্দের। সিফাতের কষ্টের প্রতিশোধ নিতে পেরেছে সে। যে তার সিফাতকে কষ্ট দিয়েছিল তাকে কষ্ট দিতে পেরেছে। আজমিকে কাঁদতে দেখে মনে পড়ে একদিন আজমির জন্য সিফাত তাকে জড়িয়ে ধরে এইভাবে কেঁদেছিল। আজ আজমি তার জন্য কাঁদছে। ভালোবাসো না? আমাকে ভালোবাসার কোনো যোগ্যতা আছে তোমার? একটা গাইয়া মেয়ে, গ্রামে চাষবাস করে খাও। তোমার ফ্যামিলি আমার ফ্যামিলি স্ট্যাটাসের সাথে কোনো দিন অ্যাডজাস্ট করতে পারবে? আমাকে পাওয়ার কি যোগ্যতা আছে তোমার? আমি তোমাকে ভালোবাসি ফারহান। ভালোবাসায় কোনো যোগ্যতা হয় না, তুমিই তো বলেছিলে। তোমার চোখে আমিই সেরা। আমি বাদে কারো কথা তুমি ভাবতেও পারো না। আমাকে নিয়ে যদি তোমার এতই সমস্যা, এতদিন সম্পর্ক কেন রাখলে? ও আচ্ছা, ভালোবাসায় কোনো যোগ্যতা হয় না? লাইক সিরিয়াসলি? কথাটা আগে কখনো মনে হয়নি, না? যখন অন্য কাউকে বলেছ সে তোমার যোগ্য নয় তখন কথাটা শুনতে কেমন খারাপ লাগে মনে পড়েনি? ফারহানের কথাগুলো শুনে আজমির চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। এই সেই ফারহান যে তাকে সবসময় আগলে রাখত। তার সব চাওয়া না বলাতেই বুঝে যেত সেই ফারহান তাকে আঘাত দিয়ে এই রকম কথাগুলো বলছে। ওর বলতে একটুও কষ্ট হচ্ছে না? তবে ফারহানের শেষ কথা ও বুঝতে পারল না। যোগ্য নয় এমন কথা সে কাকে বলেছে? ফারহান কার কথা বলছে? এমন কিছু তো সে কাউকে কোনো দিন বলেনি। আজমি স্বপ্নেও কোনো মানুষকে এভাবে অপমান করার কথা ভাবে না। শোনো আজমি, আমি তোমাকে কোনো দিন ভালোবাসিনি। কোনো দিন দূরে থাক এক সেকেন্ডের জন্যও ভালোবাসিনি। তোমাকে নিজের পাশের মানুষটার জায়গায় ভাবাও আমার পক্ষে সম্ভব নয়। আর এতদিন সম্পর্কের কথা বলছো সেটার কারণ ছিল দুইটা। এক, তোমার অজুহাতে আনিকাকে কাছে পাওয়া, দুই, প্রতিশোধ নেওয়া। ধরে নাও আমার নিজের চেয়েও বেশি ভালোবাসি এমন কাউকে তুমি খুব কষ্ট দিয়েছ, যাকে আমি চিরকাল আগলে বড় করেছি, নিজে আঘাত পেয়েও তাকে আঘাত থেকে বাঁচিয়েছি, সবসময় তার সঙ্গে তুমি বেইমানি করেছ, তার ইমোশন নিয়ে খেলেছ। সো আমি প্রতিশোধ নিয়েছি। নাও দ্য গেম ইজ ওভার, তুমি যেতে পারো। উল্টো ঘুরে হলুদের স্টেজের দিকে পা বাড়াতেই আজমি ফারহানকে পেছনে থেকে ধরল। প্লিজ ফারহান, যা বলছো সব মিথ্যা বলে দাও। তুমি আমাকেই ভালোবাসো বলে দাও ফারহান প্লিজ। আমি পারবো না তোমায় ছাড়া থাকতে। ফারহান পেছনে ফিরে আজমির দিকে তাকায়।
ঠিক এই মুহূর্তের অপেক্ষাই করছিল সে। আজমির দিকে তাকাতেই আমাকে পাবলিক প্লেসে সবার সামনে ও থাপ্পড় মেরেছিল ভাইয়া সিফাতের কথাটা কানে যন্ত্রের মতো বাজতে থাকে। ঠাস শব্দে আজমির গালে চড় মারল। তারপর উল্টো দিকে ঘুরে বলল, মেয়েটাকে বের করার ব্যবস্থা করো। এ একটা অসভ্য খারাপ মেয়ে। আমি আনিকাকে ভালোবাসি জেনেও আমার পিছন পিছন ঘোরে। নিজের বান্ধবীর হবু স্বামীকে বান্ধবীর সামনে জড়িয়ে ধরছে। ওকে এক্ষুনি বের করে দাও। আমি চাই না একটা বাইরের মেয়ের জন্য আনিকা আমাকে ভুল বুঝুক। আমি শুধু আনিকাকে ভালোবাসি, শুধুই আনিকাকে। তারপর কি হয়েছিল? আজমির দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে জানতে চাইল রিফান। এতক্ষণ আজমি তাকে নিজের অতীত জীবনের ঘটনা বলছিল। চলবে।